প্রতিটা চাবি একটা নতুন দরজা খোলে, কিন্তু সেই দরজার ওপারে যদি অপেক্ষা করে মৃত্যু। একটা রহস্যময় কলোনি যেখানে ঘরের সঙ্গে বিক্রি হয় অভিশাপ, আর প্রতিটা মালিকের শেষ ঠিকানা মৃত্যু। একদিন এই কলোনিতে এক দম্পতি আসে তাদের স্বপ্নের বাড়ি কিনতে, এবং তারা মুখোমুখি হয় এক অজানা আতঙ্কের। আজ নিয়ে এসছি আমার ছোটবেলার ডিভিডিতে দেখা একটা হরর অ্যান্থোলজি মুভি, টেরর ট্র্যাক, যেখানে রয়েছে অসাধারণ 3টে গল্প, এবং প্রত্যেক গল্পের পর সবার জন্য একটা করে প্রশ্ন। তবে শুরু করার আগে মনে করিয়ে দিই, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা 5 লক্ষের মাইলস্টোন কমপ্লিট করতে পারি। গল্পের শুরুতে আমাদের একটা কলোনি দেখানো হয়, যেখানে সবাই খুব আনন্দে বাস করে। এই কলোনির লনের মধ্যে একটা কেঁচো ঘুরে বেড়াচ্ছিল, যেটাকে একটা পাখি খেয়ে ফেলে। এরপর সেই পাখিকে খাবার বানায় একটা বিড়াল। এই দৃশ্য দেখে পাশের বাড়ির মেয়েটা তাকে মারতে আসলে বিড়ালটা রাস্তা ক্রস করার সময় একটা গাড়িতে ধাক্কা লেগে শিকার হয় একটা কুকুরের। এবার বিড়ালটা যে গাড়িতে ধাক্কা খেয়েছে সেই গাড়ি ড্রাইভ করছে বব কাটার নামের এক প্রপার্টি ডিলার। সে এক নবদম্পতি রন আর ম্যারিকে নতুন বাড়ি দেখাতে এনেছে। এই কাজে ববের বেশ ভালো ইনকাম, যার প্রমাণ এত সুন্দর গাড়ি আর সোনার ঘড়ি। কিন্তু টার্গেটের খুব চাপ। যেমন আজ যে করেই হোক ববকে এই দম্পতিকে পছন্দের বাড়ি বেছে ডিল ফাইনাল করে আজকের টার্গেট ফুলফিল করতে হবে, না হলে দুর্গতি। তবে ববের নিজস্ব একটা নীতি বা এগ্রিমেন্ট আছে, যেটা হলো সে বাড়ি বেচার আগে সেই বাড়ি সম্পর্কিত সব খবর নির্দ্বিধায় বলে দেয়। সেই অনুযায়ী বব তাদের প্রথম বাড়ি দেখাতে নিয়ে আসলো। 4টে রুম সমেত কিচেন, গার্ডেন, পুল, সব রকমের ব্যবস্থা রয়েছে, যাকে বলে একদম পারফেক্ট বাড়ি। রন জিজ্ঞেস করে এই বাড়ির পূর্ব মালিক বাড়ি বেচল কেন। তখন বব জানায় বাড়ির মালিক মারা গেছেন, তাই কম দামে দেওয়া হচ্ছে। রন অবাক হয়ে মালিকের সাথে কি হয়েছিল জিজ্ঞেস করলে বব শুরু করলো এই বাড়ির ইতিহাস বলতে। আর এইখানেই শুরু আমাদের প্রথম গল্প, নাইটমেয়ার। লুইস ও সারা সুখী দম্পতি এই বাড়িতেই থাকে। এক সন্ধ্যায় লুইস বিজনেস ট্রিপের জন্য শহরের বাইরে গেলে বাড়িতে লুকিয়ে প্রবেশ করে সারার বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্ক। আসলে অনেকদিন ধরে লুইসের চোখের আড়ালে দুজনের সম্পর্ক চলছিল। বাড়ি ফাঁকা পেয়ে দুজন কাজে লেগে পড়লে বন্দুক নিয়ে পিছনের দরজা দিয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেয় লুইস। ফ্র্যাঙ্কের নলের জায়গায় সে বন্দুকের নল মাথায় ঠেকাবে, সেটা আজ ওরা কল্পনাও করতে পারেনি। অনেকদিন ধরেই লুইস ব্যাপারটা আন্দাজ করতে পারলেও আজ তাদের হাতে নাতে ধরেছে। বন্দুক ঠেকিয়ে সারাকে একটা নোটস দিয়ে বলল সেটাকে কপি করতে, কারণ সেটায় ফ্র্যাঙ্কের সাথে তার ব্রেকআপের কথা লেখা ছিল। এখন প্ল্যান অনুযায়ী সারা লেটার লেখার পর নিজেকে ঝোলাবে এবং ফ্র্যাঙ্ক সেটা চোখের সামনে দেখবে, যাতে পুরো ঘটনা দেখে মনে হয় ফ্র্যাঙ্ক ব্রেকআপ মানতে না পেরে নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং সেলফ ডিফেন্স করতে গিয়ে সারা ফ্র্যাঙ্ককে গুলি করে। এরপর সারা যখন বুঝতে পারে সে বড় ব্লান্ডার করে ফেলেছে, তখন সে নিজেকেও শেষ করে দেয়। সেই মতো প্ল্যান এক্সিকিউট করতে গেলে ফ্র্যাঙ্ক আচমকা লুইসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং হাতাহাতির মধ্যে লুইসকে কাঁচি দিয়ে আহত করে সারাকে বাঁচিয়ে নেয়। কিন্তু লুইস পিছন থেকে বন্দুক দিয়ে ধরাশায়ী করে ফ্র্যাঙ্ককে মারতে গেলে সারা ওকে কাঁচি দিয়ে আহত করে এবং সুযোগের সদ্ব্যবহার করে ফ্র্যাঙ্ক ওকে গুলি করে শেষ করে দেয়। এরপর ঠান্ডা মাথায় ফ্র্যাঙ্ক বাড়ির পিছনের ঝিলে লুইসের বডি বোটে করে এনে ভারী সিমেন্টের ব্লক দিয়ে জলে ডুবিয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পর স্যারার ঘুম ভাঙলে জানলা দিয়ে দেখে সদর দরজার সামনে ভেজা পায়ের ছাপ, আর গেটটা অদ্ভুত রকমভাবে দুলছে। আচমকা দরজার বাইরে থেকে এলো ভেজা পায়ের শব্দ। স্যারা ভয় দরজা খুলতে গেলে তখনই লুইসের আত্মা ওর গলা টিপে ধরলে স্যারা ঘুম থেকে চিৎকার করে উঠে বসল। ফ্র্যাঙ্ক ওকে শান্ত করে জানায় যে ভয়ের কিছুই নেই, সে নিজের হাতে ওকে ডুবিয়ে এসছে। পরের দিন সকালে দরজায় কড়া নাড়ল লুইসের পুলিশ বন্ধু হেনরি। ও ফিশিং করতে এসছে, মানে লুইস আগে থেকে বেশ ভালোই প্ল্যান খাটিয়ে রেখেছিল, যাতে হেনরি এসে ওদের এই অবস্থায় দেখে ব্যাপারটা জানতে পারে আর লুইসের উপর কোনো সন্দেহ না যায়। তবে এখন কি করা যেতে পারে? লুইস তো আর বেঁচে নেই, আর ফ্র্যাঙ্ক বাড়িতে। এখন স্যারাকেই সব সামলাতে হবে। তাই নিচে এসে জানায় লুইস ব্যবসার কাজে শহরের বাইরে গেছে, সন্ধ্যায় চলে আসবে। হেনরি ওকে লুইস ফিরলে ফোন করতে বলে বিদায় নিল। এই ঘটনায় স্যারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ ওর মনে হচ্ছিল হেনরি হয়তো ফ্র্যাঙ্ককে দেখে ফেলেছে।
এতে দুশ্চিন্তা বাড়লে ফ্র্যাঙ্ক জানায় তারা বেগতিক দেখলে শহর ছেড়ে চলে যাবে, এখন আর ভেবে লাভ নেই। তাই দুজন আবার সামাজিক কাজে লেগে পড়ল। কিন্তু রাতে স্যারা পুনরায় গেটের আওয়াজ শুনে উঠলে দেখে গেটের সামনে ভেজা পায়ের ছাপ। ভয়ে তার বুক শুকিয়ে আসতেই মনে হয় দরজার সামনে কেউ এসে দাঁড়ালো। ফ্র্যাঙ্ককে ডাকলেও সাড়া দেয় না, তাই আজ বুদ্ধি করে দরজাটা লক করে ফ্র্যাঙ্ককে ডাকতে গেলে তখনই বিছানার ভিতর থেকে লুইসের আত্মা ওর গলা টিপে ধরে। কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এটা তার মনের ভুল। এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে ফ্র্যাঙ্ক ওকে ওষুধ দিয়ে বুকে জড়িয়ে শান্ত করল। সকাল হতেই আসলো হেনরির ফোন। লুইস সন্ধ্যায় আসেনি শুনে ওর সন্দেহ বেড়েছে, কারণ লুইসের পিএর থেকে জানতে পেরেছে ও দুদিন আগে সন্ধ্যায় বাড়ি ফিরেছে এবং তার কোনো ক্লায়েন্টের সাথেই শহরের বাইরে দেখা করতে যাওয়ার কথা নেই। এর মাঝে স্যারা প্যানিক করে মুখ ফসকে বলে ফেলে যে লুইস ওর গাড়ি নিয়ে গেছে, কিন্তু গাড়ি তো বাড়ির সামনেই পড়ে। এরপর হেনরি ফোন রাখলে চিনতে পারল, কারণ লুইসের গাড়ি এখন লুকোতে হবে, না হলে হেনরি অনায়াসে ওদের ধরে ফেলবে। তাই হেনরি আসার আগে ফ্র্যাঙ্ক গাড়ি লোপাট করতে গিয়ে দেখে চাবি নেই, কারণ লুইস গাড়ির চাবি সবসময় নিজের কাছেই রাখত আর লুইসের বডি এখন ঝিলে। তাই এখন একটাই উপায়, জলে নেমে ফ্র্যাঙ্ককে লুইসের পকেট থেকে চাবি আনতে হবে। রাত হতেই ফ্র্যাঙ্ক টর্চ নিয়ে ঝিলে নামতে রেডি হয়, কারণ গাড়িটাই একমাত্র প্রমাণ। এখন ওটাকে লুকিয়ে দিলে হেনরি লুইসের বডি কোনোদিনও পাবে না। কিন্তু স্যার আর ভয় বেড়ে চলেছে। প্রতি রাতে লুইসের স্বপ্নে আসা অশুভ ইঙ্গিত। ফ্র্যাঙ্ক ওকে খামোখা চিন্তা করতে মানা করে রাতে ঝিলে নামতেই চমকে উঠল, কারণ সিমেন্টের ব্লক থেকে দড়ি ছেঁড়া এবং সেখানে লুইসের বডি নেই। আতঙ্কে ফ্র্যাঙ্ক জ্ঞান শূন্য হয়ে পড়লে তখনই লুইসের বডি ভেসে ওর পিছনে এলে পকেটে হাত ঢুকিয়ে চাবি বের করতে গেলে লুইস আচমকা জেগে ওঠে। অন্যদিকে দুঃস্বপ্নের মাঝে সারা ঘুম থেকে উঠে বসলে আজও দেখে গেট নড়তে, আর সেইখানে ভেজা পায়ের ছাপ। তখনই মনে হলো কেউ যেন দরজা খোলার চেষ্টা করছে। স্যার আত্মরক্ষার জন্য ভয় চিৎকার করে গুলি চালালে দেখে দরজার বাইরে পড়ে রয়েছে ফ্র্যাঙ্কের নিথর দেহ এবং তার হাতে লুইসের গাড়ির চাবি। এই কাণ্ড দেখে স্যারা নিজের ভুল বুঝতে পেরে প্রচণ্ড শক ও আতঙ্কে চিৎকার করে উঠলে তার আওয়াজ রহস্য ঘেরা বাতাসে হারিয়ে যায়। পরের দিন হেনরি পুলিশ নিয়ে আসলে দেখে দরজার সামনে পড়ে ফ্র্যাঙ্কের গুলিবিদ্ধ দেহ, আর সামনে ঝুলছে স্যারা, ঠিক যেমনটা লুইস চেয়েছিল। কিন্তু পুলিশ ও মেডিকেল ডিপার্টমেন্ট এইটা বুঝতে পারছে না যে স্যারার বডি ভিজল কি করে। তাহলে এখন তোমরা কমেন্টে জানাও এটা সাইকোলজিক্যাল নাকি অলৌকিক ঘটনা। এই একই প্রশ্ন বব রনের দিকে ছুঁড়ে বলল, তাহলে বলুন এই বাড়িটা ফাইনাল করি। কোনো উত্তর দেওয়ার আগে ম্যারি রনকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তাদের এমন বাড়ি লাগবে না যেখানে কেউ মারা গেছে, তাই বব ওদের আরেকটা বাড়ি দেখাতে নিয়ে এলো। এই বাড়ি দেখা মাত্রই ম্যারির পছন্দ হয়ে যায়। তবে এত সস্তায় বাড়ি দেওয়ার কারণ জিজ্ঞেস করলে বব জানায় আজ তাদের অফারের শেষ দিন, তাই বিকেল 5টার আগে একটা ডিল ফাইনাল করতেই হবে। হঠাৎ বব জিজ্ঞেস করে, আপনাদের কোনো পোষ্য আছে নাকি? এই একটা কথা ম্যারির মনে খটকা লাগানোর জন্য যথেষ্ট ছিল। তাই জোড়াজুড়ি করতেই বব তার এগ্রিমেন্ট অনুযায়ী শোনাতে শুরু করলো এই বাড়ির ইতিহাস, যার সাথে শুরু হয় সেকেন্ড গল্প বোবো। এই বাড়ির পূর্ব মালিকের নাম ছিল রন। সে তার স্ত্রী ক্যারল আর একমাত্র মেয়ে জেনিকে নিয়ে এইখানে থাকত। রনের পৃথিবী ছিল জেনি। তার একটা কথা রনের জন্য 100 কথার সমান। একদিন হঠাৎ জেনি জেদ ধরে সে বাড়ির বাগানে একটা লাল ড্রেস পরা বাঁদর দেখেছে এবং সে ওকে নিজের কাছেই রাখতে চায়। আচ্ছা, এখানে বলি, এই লাল জামা পরা বাঁদর শুধুমাত্র এই মুভিতে নয়, বরং স্টিফেন কিংয়ের নোভেল এবং 2025-এর মুভি দ্য মাঙ্কিতেও রয়েছে। তো বাঁদরটা পালানোর আগে জেনি তাকে ধরে নিজের কাছে রাখে এবং নাম দেয় বোবো। রন দেখে বুঝতে পারে এটা কারোর পোষা বা হয়তো সার্কাস থেকে পালিয়ে আসা বাঁদর, তাই ওকে রাখা ঠিক হবে না। কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে হলো। যতদিন না বোবোর মালিককে পাওয়া যাচ্ছে ততদিন সে ওদের সাথেই থাকবে। জেনি বোবোকে নিয়ে ভীষণ উৎসাহিত। ওকে নিয়ে সারাক্ষণ মেতে রইল। সেদিন মায়ের সাথে স্কুলে যাওয়ার পর বোবো রনকে চমকে দিলে তার গায়ে কফি পড়ে যায়, যেটা দিয়ে হলো প্রথম বিরক্তির সূত্রপাত। বোবো ছাড়াও তাদের আরও একটা বিশ্বস্ত পোষ্য আছে, নাম ম্যাক্স। রন ওকে ভীষণ ভালোবাসে। রন খেয়াল করে জেনি মাত্র একদিনের মধ্যেই বাবাকে ছেড়ে বোবোর দিকে বড্ড বেশি মন দিয়েছে।
বাবার প্রতি ভালোবাসা কমেছে, তার প্রতিটা কথায় জেদ করছে। উঁচু গলায় কথাটাও হয়তো আজ জেনি প্রথম বলল। রন চায় না বোবো বাড়ির ভিতরে থাকুক, এমনকি রনের মতোই ম্যাক্স ওকে পছন্দ করছে না। তাই ওকে তাড়া করলে ম্যাক্সকে বোবো ভারী জিনিস দিয়ে আঘাত করে, যেটা ছিল রনের কাছে সেকেন্ড অপছন্দের বিষয়। সকালের এই ব্যাপারটা নিয়ে ডিনার টেবিলে কথা বললে রন বলে দুটো পশুকে বাড়িতে রাখা ঠিক হচ্ছে না। এই কথায় জেনি তাদের প্রিয় ম্যাক্সকে বাইরে রাখতে বলে রন বেশ অবাক হয়। সে বোবোকেই বাইরে রাখবে। রনের এমন ব্যবহারে জেনি বোবোকে নিজের রুমে রাখবে জেদ করলে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। রনের মনে বোবোকে নিয়ে একটা অদ্ভুত সন্দেহ বাড়ছিল। তার খালি মনে হচ্ছিল এটা কোনো সাধারণ বাঁদর নয়। তাই রনের মন টানলে জেনির রুমে আসতেই বোবোকে বিছানায় দেখে চমকে উঠল। ওকে কোনো মতে তখনকার মতো বাইরে বের করে দিলেও পরের দিন একটা খাঁচা আনে। বোবোকে এইটায় রাখবে এবং সেটা পাহারা দেবে ম্যাক্স। কিন্তু বোবোকে রন খাঁচায় রাখতে গেলে ওর হাতে কামড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার শোধ তোলার জন্য রাতে বোবোকে ধরে রন খাঁচায় ভরে ফেলে। জেনি বহু ঝামেলা করলেও রন কোনো মতেই পাত্তা না দিয়ে রাতে ম্যাক্সের সামনে খাঁচাটা রাখে। কারণ একটাই, বোবো বেগুড়বাই করলে ম্যাক্স ওকে জব্দ করবে। কিন্তু সকাল হতেই যে কাণ্ড ঘটল সেটা হয়তো রন কখনো কল্পনাও করতে পারেনি। কারণ খাঁচার সামনে ম্যাক্স মৃত অবস্থায় পড়ে। বোবো তাকে ছুরি দিয়ে মেরে খাঁচা থেকে পালিয়ে গেছে। রনের সন্দেহ জেনির উপর যায়, কারণ রাতে সে খাঁচা খুলে দেওয়ায় এই কাণ্ড হয়েছে। বেলায় ওর বডি লুকিয়ে সাইডে রেখে মেঝে পরিষ্কার করার সময় আচমকা বোবো আসলে রন ওকে ছুরি দিয়ে মারতে চেষ্টা করে। তখনই ক্যারল আর জেনি চলে আসায় তারা এমন রূপ দেখে অবাক। রন কোনো মতে নিজেকে সামলে ওদের দুজনকে ঘুরতে পাঠিয়ে পুলিশকে ফোন করে বোবোকে ধরে নিয়ে যেতে বলল। কিন্তু পুলিশ জানায় এইটা তাদের কাজ নয়, বরং তার উচিত অ্যানিম্যাল কন্ট্রোলের সাথে যোগাযোগ করা। সেই মতো রন একজন তাগড়াই লোককে বাড়িতে আনে বোবোকে ধরতে। লোকটা রনকে বাইরে থাকতে বলে বুক ফুলিয়ে ভিতরে ঢুকে যায়। ততক্ষণে রন ম্যাক্সের বডি কবর দিয়ে ভাবতে থাকে যে লোকটা বলেছিল 2 মিনিটে বোবোকে ধরবে, কিন্তু সে গেল কোথায়। সন্দেহ বাড়লে রন বাড়িতে ঢুকতে চমকে উঠল, কারণ মেঝেতে পড়ে আছে লোকটার মৃতদেহ। একাধিক ছুরি ওর বুকে ঢুকিয়ে বোবো মেরে ফেলেছে। তখনই রন পুলিশকে ফোন করতে গিয়ে থেমে যায়, কারণ কেউ বিশ্বাস করবে না একটা বাঁদর এই বডি বিল্ডার টাইপ লোকটাকে মেরেছে। তাই এখন যা করার তাকেই করতে হবে। অতঃপর ম্যাক্সের মতো ওর বডি প্লাস্টিকে ঢুকিয়ে সাইড করে বন্দুক নিয়ে প্রস্তুত হলো বোবোকে মারতে। কিন্তু বোবো গেল কোথায়? সারা বাড়িময় খুঁজতে থাকে রন। তখনই বোবো পিছন থেকে ওর পিঠে ঝাঁপিয়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। ওকে কোনো মতে ঘাট থেকে নামিয়ে গুলি করলে একটুর জন্য ক্যারল আর জেনি ভিজে যায়। বাবার এমন হাবভাব দেখে দুজনেই ভীষণ অবাক, কারণ বিষয়টা বেশ বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। রন ওদের সামলে সন্ধ্যায় দোকান থেকে ট্র্যাপ কিনে এনে চুপচাপ বসে থাকে। ক্যারল বুঝতে পারছিল রনের কিছু একটা হয়েছে, যেটা সে বলতে চাইছে না। ওরা ঘুমিয়ে পড়তেই রন বাগানে খাবার ছড়িয়ে ট্র্যাপ বিছিয়ে রাখে বোবোকে ধরতে। বৃষ্টির মধ্যে সারা রাত অপেক্ষা করতে থাকে যে বোবো কখন ধরা পড়বে। আচমকা মাঝরাতে ট্র্যাপের আওয়াজ শুনে বন্দুক নিয়ে বাইরে আসলে দেখে সব খাবার উধাও, কিন্তু বোবো ট্র্যাপে ধরা পড়েনি। তখনই ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে চট জলদি গিয়ে দেখে ক্যারল বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। বোবো ওর গলায় ছুরি চালিয়েছে। স্ত্রীকে হারিয়ে রাগে পাগল হয়ে রন জেনিকে গিয়ে জানায় বোবো তার মাকে মেরে ফেলেছে। সে তন্ন তন্ন করে বোবোকে খুঁজতে থাকে। তখনই বোবো আলমারি থেকে ওর উপর ঝাঁপিয়ে ক্ষতবিক্ষত করে দিলে রন শোকেসটা কোনো রকমে ওর উপর ফেলতেই বোবো চাপা পড়ে যায়। এখন এইটাই সুযোগ ওকে মারার, কিন্তু বোবোর বাঁচার আকুতি জেনিকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। রন ওকে মারার জন্য বন্দুকটা জেনিকে দিতে বললে তখনই সে বাবাকে গুলি করে শেষ করে দেয়। পরের দিন ঘটনাস্থলে পুলিশ আসলে জেনির লাস্ট কথা ছিল বাবা সবাইকে মেরে ফেলেছে। এরপর অবশ্য আর কিছু জানা যায়নি, কারণ এই আকস্মিক ঘটনার ধাক্কায় জেনি বোবা হয়ে যায়। আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই ঘটনার পর বোবোকে আর কোনো দিনও পাওয়া যায়নি। তাহলে এখন তোমরা কমেন্টে জানাও এটা সাইকোলজিক্যাল নাকি অলৌকিক ঘটনা। এতদূর অবধি বলার পর বব থামলো, বলে চিন্তা নেই, বাঁদরটা আর আসবে না। তা আপনাদের বাড়ি পছন্দ হলো? ডিল কনফার্ম করি? তখনই দুজন রেগে বলে আমাদের এই বাড়ি দরকার নেই। বব বলে আপনাদের বাজেট অনুযায়ী এর থেকে ভালো বাড়ি যে আর কোথাও পাবেন না।
পৃথিবীর সব ভালো জিনিসের ভিতর কিছু না কিছু খারাপ তো থাকেই। গাড়িতে যাওয়ার পথে রন বলে, দেখুন আমাদের একটা সাধারণ ঘর চাই, যেটা হন্টেড নয়, আর বিশেষ করে যেখানে কেউ মরেনি। এই কথায় বব খুশি হয়ে বলে, তাহলে এই সামনের বাড়িটা আপনাদের জন্যে, আসুন আসুন। এরপর সে তাদের একটা সুন্দর বাড়িতে নিয়ে আসে, যেটা হয়তো ববের পক্ষে সম্ভব হলে নিজেই কিনে ফেলত। ম্যারির কথায় প্রত্যুত্তরে বলে, চিন্তা নেই, এখানে কেউ মরেনি, আপনি আসুন। তখনই বসের ফোন আসলে জিজ্ঞেস করে, কাজ কত দূর? সে জানায় ক্লায়েন্টকে গুডউইন হাউস দেখাতে নিয়ে এসছে, আশা করা যাচ্ছে এই বাড়ি তাদের পছন্দ হবে। বস বিকেল 5টার মধ্যে ডিল কনফার্ম করার কথা মনে করিয়ে ফোন কাটলে রন জিনিসটা লক্ষ্য করে, তাই জিজ্ঞেস করলে জানায় এই মাসে তার পারফরমেন্স খুবই খারাপ। আজ এই ডিল না হলে তার সাথে কি হতে পারে সেটা কল্পনার বাইরে। এমনকি এই বিষয়ে কাউকে বলতেও পারবে না, কারণ সে একটা এগ্রিমেন্ট সাইন করেছে। তখন ম্যারি পূর্ব মালিকের বাড়ি বিক্রি করার কারণ জিজ্ঞেস করলে বব আবারও এগ্রিমেন্ট অনুযায়ী তাদের শোনায় বাড়ির ইতিহাস ও অন্তিম গল্প, কাম টু গ্র্যানি। এই বাড়ির মালিক ছিল গুডউইন ফ্যামিলি। 2 বছর আগে মালিকের ছেলে শন মানসিক প্রবলেম নিয়ে বাড়িতে না জানিয়ে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে যায়। ওর কিছু একটা প্রবলেম ছিল যেটা সবার সাথে শেয়ার করতে পারছিল না। সেদিন ডাক্তার হেলেন রাতের লাস্ট পেশেন্ট দেখে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই ফোন আসলো, একটা ইয়ং ছেলে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এসেছে, বলছে খুব আর্জেন্ট দরকার, আজই দেখা করতে হবে, একেবারেই নাছোড়বান্দা। অতঃপর হেলেন শনকে ভিতরে আসতে বলে দেখল কম্পাউন্ডার ইতিমধ্যে রওনা দিয়েছে। চেম্বারে ঢুকে শন নিজের পরিচয় দিয়ে সোফায় বসল। হেলেন ওর প্রবলেম জিজ্ঞেস করায় বলল, আপনি গ্র্যানি কিলারের ব্যাপারে শুনেছেন? হেলেন বলে, হ্যাঁ নিশ্চয়ই, পেপারে পড়েছি। একটা লোক গ্র্যানির মুখোশ পরে শহরে এক এক করে মেয়েদের শেষ করছে, কিন্তু ব্যাপারটা কি? শন কিছুক্ষণ চুপ থেকে বলল, সে নাকি টেলিপ্যাথির মাধ্যমে গ্র্যানি কিলার কাকে মারতে চলেছে সেটা আগেই জানতে পারছে, এমন কি তাদের মরতেও দেখছে। এই পুরো বিষয়টা একটা অদ্ভুত ভিশনের মতো, কিন্তু সে কেন বা কিভাবে দেখতে পায় তার কোনো ব্যাখ্যা নেই। হেলেন তখন বেশ আগ্রহ দেখিয়ে পুরো বিষয়টা বলতে বলল। শনের পরিবার বেশ ওপেন মাইন্ডেড, তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকায় শনের দিকে কারোর নজর পড়ে না। পরিবারে একা হওয়ার জন্য তেমনভাবে কারোর ভালোবাসা পায়নি, একমাত্র গার্লফ্রেন্ড জেসমিন বাদে। আজ তাদের পিকনিকে যাওয়ার কথা। জেসমিনের ফোন আসতেই শন দ্রুত স্নান করতে ঢুকলে আচমকা গ্র্যানি কিলারের পরবর্তী শিকারের মৃত্যুর ভিশন দেখতে পায়। যখন সে এই ভিশন দেখে ততক্ষণ গোটা শরীর আড়ষ্ট হয়ে থাকে, শরীরের উপর নিজের কোনো কন্ট্রোল থাকে না, কথা বলার মতো শক্তি পর্যন্ত নয়। শন বাড়িতে বিষয়টা জানায়নি, কারণ তারা এটা বুঝবে না। শনের সাথে মানসিকভাবে তাদের দূরত্ব অনেক বেশি, হয়তো ডাক্তারের কাছেও যেতে বলবে। প্রথমে বিষয়টা কাকতালীয় মনে হলেও পরে সন্দেহ ভেঙে যায়, কারণ শন যে মেয়েটাকে ভিশনে দেখতে পেয়েছিল পরের দিন তার দেহ ওই একই জায়গায় খুঁজে পাওয়া যায়, একই ড্রেস পরা অবস্থায়। এর ঠিক 1 সপ্তাহ পর যখন বাড়িতে কেউ ছিল না, তখন জেসমিন আর শন একসাথে পুলে ভালো টাইম স্পেন্ড করছিল। এমন সময় সে আরও একজন ভিকটিমের ভিশন দেখতে পেলে ওর এমন অবস্থা হয় যে আরেকটু হলে জেসমিনকে ডুবিয়ে মেরে ফেলছিল। তার এমন আচরণ দেখে জেসমিন সেদিনের পর আর কখনোই দেখা করেনি। সে অনেক চেষ্টা করেছিল জেসমিনকে বোঝাতে, কিন্তু ও ভেবে নিয়েছিল শন আসলেই একটা সাইকো। তারপর যত দিন যায় তার এই আচরণ সবাই জেনে গেলে বন্ধুরা তার থেকে দূরে সরতে থাকে। এখন মনে হয় সে কি সত্যি পাগল, নাকি খুনির সাথে ওর কোনো অলৌকিক সম্পর্ক আছে। মৃত্যু যেন তার পিছু ছাড়ে না, তাদের কে মারছে জানা সত্ত্বেও সে কিছুই করতে পারছে না। এই অবস্থার কারণে দিনের পর দিন তার অনিদ্রায় কাটছে। বাবা মা দুজনের প্রচণ্ড চাপের মধ্যে রাখত, তাই একটা সময় বিষয়টা জানার পর কোনো রকম মেন্টালি সাপোর্ট না করে উল্টে মানসিক চাপ ও ডিপ্রেশন দূর করার জন্য নেশা করতে বলে। অবশ্য এটাও কোনো কাজে না দিলে কয়েকদিন বাড়ির বাইরে থাকার পর আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল। কিন্তু একদিন ভিকটিম হিসেবে জেসমিনের ভিশন দেখতে পেলে পুলিশকে ফোন করে জানায় গ্র্যানি আর একটা খুন করতে চলেছে। কিন্তু পুলিশ বলে তারা তাকে অলরেডি ধরে ফেলেছে। কিন্তু শন বলে, আপনারা ভুল লোককে ধরেছেন, আসল খুনি একটু পরেই একজনকে খুন করতে চলেছে। এই বলে জেসমিনের ঠিকানা জানাতেই পুলিশ ওকে সাইকো বলে ফোন কেটে দেয়। ফলে কোনো উপায় না থাকায় জেসমিনকে নিচে বাঁচাতে গেলে ওর ঘরে ঢুকে দেখে জেসমিনের বডি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। এখন পুলিশকে বললেও কেউ ওর কথায় বিশ্বাস করবে না, তাই পুলিশ আসার আগে সে বাড়ি ছেড়ে পালায়। তারপর থেকে 2 দিন সে বাড়িই যায়নি।
কথাগুলো শোনার পর হেলেন নিজের আত্মরক্ষার জন্য ভয় ছুরিটা লুকিয়ে নেয়, কারণ ওর মনে হচ্ছিল গ্র্যানি কিলার আর অন্য কেউ নয়, শন নিজেই। হেলেন তাকে শান্ত করে বলে, চিন্তার কারণ নেই, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে, শুধু ওষুধ দেওয়ার আগে তার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। তখন শন বলে, ডাক্তার তুমি এখনো বুঝলে না, আমি তোমার কাছে রোগের জন্য কিন্তু আসিনি, বরং এসেছি তোমায় বাঁচাতে, কারণ গ্র্যানি কিলারের পরবর্তী টার্গেট তুমি। এতক্ষণে হেলেনের সন্দেহ আরও ক্লিয়ার হয় যে শন আসলেই গ্র্যানি কিলার। তখনই হেলেন আত্মরক্ষা করতে গিয়ে শনকে ছুরি দিয়ে আহত করে পুলিশকে ইনফর্ম করে ছুটে যায় লিফটের দিকে। শনও কোনো মতে ওর পিছু নিল। সে একটাই কথা বলছিল, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। জ্যাকেটের ভিতর থেকে শন কিছু একটা বের করতেই যাচ্ছিল, তখনই লিফটের দরজা খুলে বেরিয়ে আসে গ্র্যানি কিলার। ইতিমধ্যে শন জ্যাকেট থেকে বন্দুক বের করে হেলেনকে দেওয়ার আগেই সব শেষ। এতক্ষণে পুরো গল্পটা শুনিয়ে বব জিজ্ঞাসা করলো, কি মনে হয় আপনাদের, এটা অলৌকিক ঘটনা নাকি সবটাই শনের মানসিক বিকৃতি? সাথে তোমাদেরও কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাও। এতক্ষণে সব বাড়ি দেখার পর ম্যারি তো রেগে আগুন। সে বাড়ি নেওয়া তো দূরের কথা, এই এলাকাতেই থাকবে না। কিন্তু বব ডিল কনফার্ম করতে মরিয়া। তখনই বসের কল আসলো, তার টাইম শেষ। বব কয়েক মিনিটের সময় ভিক্ষে চাইলেও কোনো লাভ হলো না। বস জানিয়ে দিল তার স্ত্রী আর বাচ্চা কিন্তু বাঁচবে না। এইটা শুনতেই বব হিংস্র হয়ে ওঠে এবং দম্পতিকে ডিল কনফার্ম না করে যেতে দেখলে কাঁচি দিয়ে রনের উপর হামলা করে তাকে মেরে ফেলে, যেমন করে নাইটমেয়ার গল্পে স্যারা লুইসকে মেরেছিল। ম্যারি চিৎকার করে সাহায্য চাইতে বাইরে বেরিয়ে আসলে দেখে এই এলাকার সবাই এক একটা শয়তান। যেমন পাশের বাড়িতে একটা লোক বিড়ালের উপর দিয়ে লন রোভার চালিয়ে দিচ্ছে। ম্যারি গাড়িতে উঠে বসতে ঝাঁপিয়ে পড়ল বোবো আর বব। তার এখন দরকার জাস্ট একটা ডিল। ম্যারি কোনো মতো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে দেখে কারোর বাড়ির বাগানে লোক মরে পড়ে আছে, কারোর বউ তার স্বামীকে গুলি করে শেষ করে দিচ্ছে। মোট কথা, চারিদিকে ঘটছে ভয়ঙ্কর দুর্ঘটনা। এবং এইরই সাথে শেষ হয় আজকের হরর অ্যান্থোলজি মুভি টেরার ট্র্যাক্ট। তো ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, আর যারা নতুন আসছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করো, না হলে গায়ের উপর বোবো ছেড়ে দেবো।